আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 2026, 27 এবং 28 ব্যাচের জন্য আয়োজন করা বাংলা প্রথম পত্রের কমপ্লিট কোর্স। এবং এই কোর্সে আমরা বাংলা প্রথম পত্রের অর্থাৎ এসএসসি 2026, 27 এবং 28-এর বাংলা প্রথম পত্রের প্রত্যেকটি গদ্য, প্রত্যেকটি পদ্য, পাশাপাশি নাটক, উপন্যাস লাইন ধরে ধরে তোমাদের শেষ করার চেষ্টা করে যাচ্ছি। এবং সেই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের যে নাটক 1971 তার দ্বিতীয় অংশ শেষ করতে যাচ্ছি। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মুস্তাকিম বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়, এবং আমি আমার চ্যানেলে এরকমই আসলে এডুকেশনাল জিনিসপত্র আপলোড করে তোমাদের পড়াশোনার সাহায্য করে থাকি। তো যার ফলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবে। ফেসবুক পেজ থেকে দিয়ে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে ওইখানে নোটিফিকেশনটা অন করে দিবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে আহ, আমাদের এর আগে কিন্তু আমরা একটা টপিক পড়েছিলাম এবং সেই প্রথম অংশে, এবং সেখানে কিন্তু আমরা বিভিন্ন কিছু পড়েছি বা বিভিন্ন ধরনের কীভাবে কী ঘটেছিল, এই যে শার্ট পরা বা যেইভাবে আসলে মাস্টারকে ডাকা হয় প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা পড়েছি। তো সেই ধারাবাহিকতায় আমরা শুরু করি। রোগা নীল শার্ট পরা লোকটি বাঙালি, অর্থাৎ ওইখানে বলা হচ্ছে যে ওইখানে যে রোগা নীল শার্ট পরা ছিল সে বাঙালি। সে আজিজ মাস্টারকে, যে আজিজ মাস্টারের নাম কিন্তু আমরা পড়েছি, দিকে তাকে শুকনো গলায় বলেন ইনি মেজর এজাজ আহমেদ। ইনারে সালাম দেন। আজিজ মাস্টার যন্ত্রের মতো বলল সালাম আলাইকুম। এটা হচ্ছে বলা যেতে পারে যে সালাম দেওয়া, অর্থাৎ আসসালামু আলাইকুম। এটাকে সালাম আলাইকুম বলার মানে হচ্ছে অনেকটা বিকৃতি করে বলা, বা এটার অর্থ আসলে বিকৃত হয়ে যায়, কিন্তু আসলে যে সালামটা সেটা হচ্ছে আসসালামু আলাইকুম। মেজর এজাজ পরিষ্কার বাংলায় বললেন আপনার নাম কি? জিয়া, আমার নাম আজিজুর রহমান মল্লিক। তাহলে আজিজুর মাস্টারের পুরো নাম হচ্ছে আজিজুর রহমান মল্লিক। সে ইট অ্যাগাইন, সে ইট অ্যাগাইন মানে আবার বলো, ইংরেজিতে বলা হয়েছে সে ইট অ্যাগাইন। আজিজ মাস্টার নীল শার্ট পরা লোকটির দিকে তাকালো। সে ঠান্ডা গলায় বলল নামটা আরেকবার বলেন, স্পষ্ট করে বলেন, গলায় জোর নাই। আজিজ মাস্টার বলল আজিজুর রহমান মল্লিক। আপনি বসুন। কোথায় বসতে বলছে? বসার দ্বিতীয় কোনো চেয়ার নেই। মাটিতে বসতে বলছে নাকি? আজিজ মাস্টারের গলা শুকিয়ে গেল। রোগা লোকটি স্কুলঘর থেকে একটা চেয়ার নিয়ে এলো, ঠান্ডা গলায় বলল বসেন। স্যার বসতে বলছেন, বসেন। আজিজ মাস্টার সংকুচিত ভঙ্গিতে বসলো। মেজর সাহেব দীর্ঘ সময় কোনো কথাবার্তা বললেন না, সরু চোখে তাকিয়ে রইলেন আজিজ মাস্টারের দিকে। আজিজ মাস্টার কাঁপা কাঁপা গলায় বলল সাল ভালো আছেন? লোকটি রাগার লোকটি শুনে ভাই আকবারই কিছু বলতে যাবেন না, যা জিজ্ঞেস করবে শুধু তার জবাব দিবেন। অর্থাৎ যেহেতু আসলে ভিন্নভাষিক লোক, আপনি আকবারই কিছু বলার দরকার নেই, তারা যেটা জিজ্ঞাসা করে এটা উত্তর দেন। ইনি লোক ভালো, ভয়ের কিছু নেই। স্যার বাংলা বলতে পারেন না কিন্তু ভালো বোঝেন। জি আচ্ছা, আপনার ভয়ের কিছু নেই, আরাম করে বসেন। অর্থাৎ তাকে বলানো হচ্ছে যে আপনার ভয়ের কিছু নেই, আপনি রিল্যাক্স হয়ে বসেন। আজিজ মাস্টার আরাম করে বসার একটা ভঙ্গি করলো, অর্থাৎ সে তো রিল্যাক্স হতে পারতেছে না, কারণ কি পাকিস্তানি হানাদার বাহিনী আশেপাশে আছে, তারা তো শেষ করে দিতে পারে। কিন্তু সে একটা ভঙ্গি নিয়ে থাকলো যে না আসলে সে রিল্যাক্স আছে। মেজর সাহেব একটা সিগারেট ধরালেন, প্যাকেটটি বাড়িয়ে দিলেন আজিজ মাস্টার দিকে। আজিজ মাস্টার ফ্যাল ফ্যাল করে তাকালো। রোগালোকটি বলল স্যার দিচ্ছেন যখন নেন, অর্থাৎ স্যার যখন দিচ্ছে আপনি নেন। বললাম না ইনি লোক ভালো। আজিজ মাস্টার একটা সিগারেট নিল। কি আশ্চর্য, মেজর সাহেব নিজে সিগারেট ধরিয়ে দিলেন। আজিজ মাস্টার তার ভদ্রতায় মুগ্ধ হয়ে গেল। পরবর্তী সময় তাদের মধ্যে নিম্নলিখিত কথাবার্তা হলো। মেজর সাহেব প্রশ্ন করলেন ইংরেজিতে, আজিজ মাস্টার জবাব দিলেন বাংলায়। কিছু প্রশ্ন আজিজ মাস্টার বুঝতে পারলো না। নীল পরা শার্ট লোকটি সুন্দর করে বুঝিয়ে দিল, তোমার নাম আজিজুর রহমান মল্লিক? জি স্যার। মল্লিক মানে? জানি না স্যার। এই গ্রামে কতজন মানুষ? জানি না স্যার। কতজন হিন্দু আছে? জানি না স্যার। তুমি দেখি কিছুই জানো না। স্যার আমি বিদেশি মানুষ। বিদেশি মানুষ মানে তুমি পাকিস্তানি না? জি স্যার। তাহলে তুমি বিদেশি হলে কীভাবে? মেজর সাহেব চোখ বন্ধ করে জবাবের প্রতীক্ষা করতে লাগলেন। আজিজ মাস্টারের মাথায় কোনো জবাবে শোনা। তুমি ইকবাল জিন্দাবাদ বলছিলে? ইকবালকে? কবি স্যার, বড় কবি, মহাকবি। তুমি তার কবিতা পড়েছ? জি না স্যার। পড়ো নাই? চীন ও আরব হামারা সারা জাহা হে আমারা। জি না স্যার। মেজর সাহেব আরেকটি সিগারেট ধরালেন, কিছুক্ষণ বিশ্রাম নিলেন। আচ্ছা বলো, তুমি পড়ো নাই যে চীন এবং আরব আমাদের, যাহা সারা জাহা পুরো পৃথিবী আমাদের, এটা বলা হয়। মেজর সাহেব আরেকটি সিগারেট ধরলেন, কিছুক্ষণ বিশ্রাম নিলেন। আজিজ মাস্টার লক্ষ্য করলো লোকটি দূর থেকে যত অল্প বয়স্ক মনে হচ্ছে, আসলে তার বয়স তত অল্প নয়। চোখের নিচে কালি, কপালে চামড়ার সূক্ষ্মভাঁজ। কত বয়স হতে পারে? 35-এর কম নয়, অর্থাৎ মেজরের তাহলে বয়সটা 35, অ্যাটলিস্ট 35 হবে। আজিজ মাস্টারের বয়স হচ্ছে 38। এই লোকটি তার থেকে 3 বছরের ছোট, অথচ লোকটির সামনে নিজেকে কেমন কিশোর মতো লাগছে। মেজর সাহেব নড়ে চড়ে বসলেন, পা থেকে মোজা জোড়া টেনে খুলে পড়লেন। আবার প্রশ্ন করলেন এই গ্রামে কোনো দুষ্ট লোক আছে? জি না স্যার। মুক্তিবাহিনী আছে? জি না স্যার। তুমি ঠিক জানো
জি স্যার, এই গ্রামের সবাইকে আমি চিনি। তোমার ধারণা এই গ্রামে মুক্তিবাহিনী নেই? জি না স্যার। মেজর সাহেব মৃদু হাসলেন। কেন হাসলেন কে জানে। তিনি কি বিশ্বাস করলেন? আজিজ মাস্টার আবার বললেন, মুক্তিবাহিনী নাই স্যার, শেখ মুজিবের লোকজন আছে। জি না স্যার। অর্থাৎ শেখ মুজিব বলতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলা হয়েছে। তুমি জি না স্যার ছাড়া অন্য কিছু বলছো না কেন? তুমি কি ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ তুমি? জি না স্যার। গুড, ভয় পাওয়ার কিছু নেই। আমার দিকে ভালো করে তাকাও, তাকাও ভালো করে। আজিজ মাস্টার তাকালো। মেজর সাহেবের চোখ দুটি তার দিকে একটু নীলচে, মনে হলো বিড়াল চোখ নাকি। আমাকে দেখে কি মনে হয় আমি খারাপ লোক? জি না স্যার। কফি খাবে? আজিজ মাস্টার চোখ খুলে দাঁড়ালো। লোকটি বলল, খেতে চাইলে বলেন খাবো, আমার দিকে তাকান কেন? অভ্যাস না থাকলে বলেন না খাবো না, ব্যাস। বারবার আমার দিকে তাকাবেন না। কি কফি খাবে? জি না স্যার। না কেন? খাও, কফি তৈরি হচ্ছে। তুমি কি কফির সঙ্গে ক্রিম খাও? আজিজ মাস্টার না বুঝে মাথা নাড়ল। কফি এসে কিছুক্ষণের মধ্যে। অতি বিস্বাদ জিনিস। আজিজ মাস্টার চুকচুক করে কফি খেতে লাগলো। কাপ নামিয়ে রাখার সাহস হলো না। অর্থাৎ যেহেতু আগে পরে এদের খাওয়া হয় না, যে কফির একটা তিক্ত স্বাদ আছে, তো এটা তো সে আসলে বুঝতে পারে না, এই জন্য বলছে অতি বিস্বাদ। বুঝলে আজিজ, পাকিস্তানি মিলিটারির নামে আজগুবি সব গল্প ছড়ানো হচ্ছে। আমরা নাকি কোথায় কুড়োল দিয়ে কুপিয়ে দুটি মুক্তিবাহিনী ছেলেকে মেরেছি। গল্প তোমার বিশ্বাস হয়? আজিজ মাস্টার জবাব দিল। মেজর সাহেব অনেকটা সময় নিয়ে সিগারেট ধরালেন। তারপর ঠান্ডা গলায় বলেন, আমরা কাঠুরে হলে সেটা করতাম, কিন্তু কাঠুরে নই, আমরা সৈনিক। আমরা গুলি করে মারবো, ঠিক না? জি স্যার। হিন্দুস্তান বেতারে এসব প্রসাদ চালাচ্ছে, অনেকে এসব শুনছে, ঠিক না? বলো ঠিক বলছি কিনা? জি স্যার, ঠিক। আজিজ মাস্টারের গলায় কফি আটকে গেল। তার আছে এবং সে স্বাধীন বেতার শোনো। কি আছে? জি স্যার। কিন্তু তুমি নিশ্চয়ই শোনো না? মাঝে মাঝে শুনি স্যার। শুনলে নিশ্চয়ই বিশ্বাস করো না, ঠিক না? মাঝে মাঝে বিশ্বাস হয়, আজিজ। জি স্যার। তুমি একজন সৎ লোক, অন্য কেউ হলে বলতে বিশ্বাস হয় না। আমার মনে হয় তুমি মিথ্যা একেবারেই বলতে পারো না। আচ্ছা এখন বলো, আর কার ট্রানজিস্টার আছে? নীলু সেনের আছে, জয়নাল মিয়ার আছে। ওরা কেমন লোক? ভালো লোক স্যার। নির্বিরোধী মানুষ আছে, নির্বিরোধী মানুষ। এই গ্রামে খারাপ মানুষ কেউ নেই, তাই নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ভয়ের কিছু নেই। আজিজ মাস্টার উঠে দাঁড়ালো। তার মনে হলো মেজর সাহেব একজন বহুত বিশিষ্ট ভদ্রলোক। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজিজ মাস্টারের কেন যেন মনে হলো এখনই তাকে আবার ডাকা হবে। সে এগোতে লাগলো খুব সাবধানে, কিন্তু কেউ তাকে ডাকলো না। প্রায় 30 গজের মতো যাওয়ার পর সে ভয়ে ভয়ে একবার পিছনে ডাকলো। মেজর সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার সঙ্গে রোগা লোকটি চিন্তিত মুখে তাকিয়ে আছে। আজিজ মাস্টারের বুক ধকপক করে উঠলো। কেন উঠলো কে জানে। একবার পিছন ফিরে আবার মুখ ফিরিয়ে চলে যাওয়া যায় না। আজিজ মাস্টার দ্বিতীয়বার বলল, আসসালামু আলাইকুম। মেজর সাহেব তখন হাত ইশারা করে ডাকলেন। নীল শার্ট পরা লোকটি বলল, এই যে মাস্টার সাহেব, এদিকে আসেন, স্যার ডাকেন। আজিজ মাস্টার ফিরে আসলেন। মেজর সাহেব হাসি মুখে বললেন, শুনলাম তুমি কবিতা লেখো। আজিজ মাস্টার বেকুবের মতো তাকালো। সে কিছুই বুঝতে পারছে না। এখানকার মসজিদে যে ইমাম সাহেব আছে তার কাছে শুনলাম, তার সঙ্গে আমার কথা হয়েছে। তুমি কি সত্যি কবিতা লেখো? জি স্যার। বেশ, একটি কবিতা শোনাও। কবিতা আমরা পছন্দ করি, শোনাও একটা কবিতা। আজিজ মাস্টার তার নীল শার্ট পরা লোকটির দিকে সে শুকনো করে বলল, স্যার শোনাতে বলেছে শোনান, চেয়ারে বসেন, বসে শোনান, ভয়ের কিছু নাই। আজিজ মাস্টার হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মেজর সাহেব বললেন, বলো বলো, সময় নষ্ট করার কোনো মানে হয় না, লেটেস্ট কবিতা বলো, অর্থাৎ একদম নতুন যেটা তৈরি করে সেটা। আজিজ মাস্টার যন্ত্রের মতো 4 লাইন বলে গেল। আজি এ নিশীতে তোমারে পড়িছে মনে, হৃদয়ের যাতনা উঠিছে জাগিয়া ক্ষণে ক্ষণে, তুমি সুন্দর চেয়ে থাকি তাই কল্পনার চোখে, ভালোবাসা ছাড়া কিছু নাই মোর মরুম মরুময় বুকে। অর্থাৎ বলছে যে আজ নিশীতে আজ রাতে তোমাকে কথা খুব মনে পড়েছে, হৃদয়ের জাহাজ যাতে উঠে না উঠেছে জাগিয়ে ক্ষণে ক্ষণে, অর্থাৎ তোমার চেতনা ক্ষণে ক্ষণে জেগে উঠছে। তুমি সুন্দরের চেয়ে নাকি কল্পনার লোকের চোখে, অর্থাৎ তুমি সুন্দর চেয়ে থাকি তাই, অর্থাৎ কল্পনার বা অতীতের ভিতর, অর্থাৎ কল্পনা করি জানো তুমি এত সুন্দর, ভালোবাসা ছাড়া কিছু না। তো এটা আসলে ভালোবাসা নয়, আমাদের এই মরুময়, অর্থাৎ মরু মানে কি, মরু বলতে মানুষের একদম নিঃসার একটা জায়গা। এখানে নীলসার পার একটি অনুবাদ দিল। বেশ, এটি তোমার লেটে। জি স্যার। ভালো হয়েছে, বেশ বলো। তা মেয়েটিকে? জি স্যার। কবিতার মেয়েটিকে, ওর নাম কি? মালা। মেয়েটি এখানে থাকে? আজিজ মাস্টার কপালে ঘাম মোছা শুকনো গলা বলে, এখানেই থাকে। তোমার স্ত্রী নাকি? জি না স্যার, আমি বিয়ে করি নাই। এই মেয়েকে বিয়ে করতে চাও? আজিজ মাস্টার ঢোক গিলে বলল, কি এই লোক, কি বলো? চুপ করে আছো কেন? নাকি মেয়ের বাবা তোমার মতো বুড়োর কাছে বিয়ে দিতে চায় না? আজিজ মাস্টার খুক খুক করে কাশতে লাগলো। নীল শার্ট পর তীক্ষ্ণ গলায় বলল, স্যারের কথার জবাব দেন, স্যার রেগে যাচ্ছেন। মেজর সাহেব কৌতূহলী হয়ে তাকালেন। তার চোখ খুশি খুশি। মেয়ের বয়স কত? বয়স কম। কত? 13-14। অর্থাৎ তাহলে মালার বয়স 13-14 আমরা কিন্তু জানতে পেলাম। মেজর সাহেব হঠাৎ সুর পাল্টে নরম সুরে জিজ্ঞেস করলেন, মেয়েটি কার? আই মিন ওর বাবার নাম কি? আজিজ মাস্টার জবাব দিল না। মেজর সাহেব অহিংস কণ্ঠে বলেন, শুধু শুধু দেরি করছো কেন, বলে ফেলো। নীলশার্ট বলল, কেন শুধু শুধু রাগাচ্ছেন, বলে দেন না। জয়নাল মিয়ার মেয়ে, ওনার বড় মেয়ে, যার বাড়িতে ট্রানজিস্টার আছে। আজিজ মাস্টার বেশ অবাক হলো। এই লোকটির স্মৃতিশক্তি বেশ ভালো, মনে রেখেছে। তুমি এখন যার বাড়িতে ট্রানজিস্টার আছে, অর্থাৎ এটা হচ্ছে মেজর সাহেব বলেছে। আজিজ মাস্টার আসলে খুব অবাক হলো যে আমি তো কিছুক্ষণ আগে একটা নাম বলছি, বয়সের সাথে তার মনে। তুমি এখন আগের মতো স্বতঃস্ফূর্তভাবে কথা বলছো না, প্রতিটি প্রশ্ন দুবার করে করতে হচ্ছে, কারণ কি? আদিস মাস্টার জবাব দিল না। তুমি কি আমার উপর রাগ করেছো? বলো, রাগ করেছো? না এখন
তুমি আর স্যার বলছো না কেন? নিশ্চয়ই তুমি আমার উপর রাগ করেছো। জি না স্যার। মেজর সাহেব অনেকখানি ঝুঁকে এলেন আজিজ মাস্টার দিকে, একটু মানে সে জেরা করা টাইপেরই তার দিকে একটা অ্যাপ্রোচ দেখালো, গলার স্বর নিচে নামিয়ে বললেন, শোনো, ওই মেয়েটির সঙ্গে আমি তোমার বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। আজ রাতে সম্ভব হবে না, আজ রাতে আমরা ব্যস্ত, কাল ভোরে। কি তুমি খুশি? আজিজ মাস্টার তাকিয়ে রইল। কি কথা বলছো না যে বলেও, শুক্রিয়া শুক্রিয়া। আমি কথার খেলাপ করি না, যা বলেছি তা করব। এখন তুমি আমার কয়েকটি প্রশ্নের জবাব দাও। মেজাজ সাহেব সিগারেটের প্যাকেটটা বাড়িয়ে দিলেন, নিজে একটি ধরালেন। তার চোখে এখন হাসি ঝিকমিক করছে না। অর্থাৎ এটা দ্বারা বোঝানো হচ্ছে যে মেজর সাহেব তাকে কিছুর একটা লোভ দিয়েছে এবং সেটা দ্বারাই আসলে তার প্রতি তাদের যে কথাবার্তা এগুলো বের করছে। তোমাদের এই জংলা মাঠে কি আছে? কিছু নাই, জঙ্গল। আমি জানি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বেশ কিছু জওয়ান ও কয়েকজন অফিসার এখানে লুকিয়ে আছে। আজিজ মাস্টার চোখ বড় হয়ে গেল। ওরা আমাদের দুজন অফিসারকেও নিয়ে গেছে। একজন হচ্ছে আমার বন্ধু মেজর বখতিয়ার, আর একজন হচ্ছে সে হচ্ছে ফুটবল প্লেয়ার। আমরা কিছুই জানি না স্যার। কিছুই জানো না? অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে সে বোঝানো চাচ্ছে যে সে কিছুই যায় না, এবং সেখানে অফিসার মানে প্রশ্ন বলতেছে যে তুমি কিছুই জানো না। তারপরে আসলে জি না স্যার, আমি যতদূর জানি এই গ্রাম থেকে তো ওদের খাবার যাচ্ছে। আমি স্যার কিছুই জানি না। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সে অফিসার জানে যে এই লোক হয়তো বা কিছু একটা জানে, কিন্তু সে বলা চাচ্ছে না। আমি ভাবছিলাম জানো। যাই না স্যার। মেজর সাহেব চোখ বন্ধ করে সিগারেট টানতে লাগলেন। প্রচণ্ড প্রস্রাবের বেগ হয়েছে আজিজ মাস্টারের। সে ভয় পেয়ে বলল, স্যার আমি যাই? মেজর সাহেব চোখ না খুলেই বলল, সেটা কি ঠিক হবে? আমরা ওদের ধরতে এসেছি, এখন তোমাকে যেতে দিলে খবরটা ওদের কাছে পৌঁছে যেতে পারে। পারে না? আজিজ মাস্টার ঢোক গিলল। তুমি ওই ঘরে আজ রাতটা কাটাও। অর্থাৎ আমরা যে ওদের ধরতে এসেছি বা মুক্তি দিতে, এটা তো তো আজকে তুমি ওদের জানিয়ে দিবে। তাই বলতেছে, যাও, আসলে তুমি আজকে রাতটা ওখানে কাটাও। আমরা অপারেশন শুরু করব বিকালের দিকে। অর্থাৎ আমাদের যে অপারেশনটা এটা শুরু হবে হচ্ছে বিকালের দিকে। আহ আরেকটি বড় কোম্পানি আসবে আমাদের সাহায্য করতে, ওদের জন্য অপেক্ষা করছে। আজিজ মাস্টার হাঁপানির টান উঠে গেল। টেনে টেনে শ্বাস নিতে লাগলো। মেজর সাহেব হালকা গলায় বললেন, তোমাকে অনেক গোপন খবর দিলাম, তবে অসুবিধা নেই, তুমি বন্ধু মানুষ, ওই ঘরে চলে যাও। স্যার আমি কিছুই জানি না। জানো না? সে আগেই বলেছে। সবাই কি আর সব কিছু জানেন? জানে না। যা, ওই ঘরে গিয়ে বসো থাকো। রোদ থেকে এসেছো বলেই কি না কে জানে। এই পরিচিত ঘর আজিজ মাস্টারের কাছে অচেনা হতে লাগলো। টিচার্স রুম। আজিজ মাস্টার রোজ এখানে বসে। মাস্টার সাহেব কে? আজিজ মাস্টার অবাক হয়ে দেখলো একটা চেয়ার। ইমাম সাহেব জড়সড় হয়ে বসে আছেন। ইমাম সাহেবের নাক মুখ ফুলে গেছে, নিচের ঠোঁটটি কেটে গেছে, সাদা পাঞ্জাবিতে রক্তের ছোপ, কাটা ঠোঁট দিয়ে হলুদ রঙের রস বেরোচ্ছে। আজিজ মাস্টার দীর্ঘ সময় তার দিকে তাকিয়ে রইল এবং নিজের অজান্তে একসময় প্রস্রাব হয়ে গেল। আর ইমাম সাহেব তাকিয়ে তাকিয়ে দেখলেন মেঝেতে প্রস্রাব গড়াচ্ছে। তা ভাবান্তর হলো না। অর্থাৎ তারা যে আসলে খুবই একটা ভয় পেয়েছে, এই জিনিসটা এখানে প্রকাশ পেয়েছে। এবং ইমাম সাহেবকে যে পিটুনি দেওয়া হয়েছে এটাও কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পারছি। দিনের বেলা মীর আলীর কাজ হচ্ছে পরিবানুকে কোলে নিয়ে বারান্দায় বসে থাকা। পরিবানুর বয়স ৩, দাদাকে সে খুব পছন্দ করে। মীর আলীও জগতের অনেক জটিল সময় নিয়ে সঙ্গে কথা বলে। মীর আলীর কথা বলার ভঙ্গি দেখে মনে হয় অস্বাভাবিক নয়, সে তো পরিবানুর মতো যথেষ্ট গুরুত্ব দেয়। আজ ভোরবেলা সে নাতনিকে কোলে নিয়ে মুড়ি খেতে বসছিল। দাঁত না থাকায় মুড়ি চিবোতে পারে না। এক গাল মুড়ি নিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়। ঘরে আম আছে, একটা পাকা আমের রস মুড়ির বাটিতে ঢেলে নিয়ে সমস্যার সমাধান হয়। অর্থাৎ যখনই আসলে মুড়ির বাটিতে আমের রস দেওয়া হচ্ছে, এটা অনেকেই খায়। এটার ফলে কি হচ্ছে, আমটা মুড়িটাকে নরম করে দিচ্ছে এবং খেতেও খুব স্বাদ লাগতেছে। আমের একটা ঘ্রাণ, পাশাপাশি চিবোতেও সহজ হচ্ছে। অনুফা সেটা করবে না। বৌদি বাড়িতে না থাকলে সে তার শ্বশুরের খাওয়া দাওয়ার দিকে তেমন নজর দেয় না। আহ, আজ তার চা খেতে ইচ্ছে হচ্ছে। ঘরের চায়ের পাতা আছে, গুড় আছে, বৌদি এনে রেখেছে, তার বাবার জন্য এনেছে। তিনি নিজের কানে শুনেছেন। বৌদি বলেছে, বাজান রে মাঝে মাঝে দিও, বুড়া মানুষ, চায়ে কাশির আরাম হয়। অর্থাৎ চা খেলে আসলে তার বাবার কাশি কমবে। মীর আলী প্রতিদিন ভোরেই সে সাড়ম্বরে খানিকক্ষণ কাশে, যাতে অনুফার চায়ের কথাটা মনে পড়ে। বেশিরভাগ দিনই মনে পড়ে না, আজও হয়তো বা পড়বে না। সে কাশতে লাগলো। কাশতে কাশতে পরিবারকে বলল, চা হইলে সর্দি কাশির বড় ওষুধ, বুঝছিস পরি? পরি উত্তর দিল না। বড় জামবাটির এক বাটি চা যদি সকালে খায় কেউ, তা হইলে সর্দি কাশি বাদ সব যায়। চাটা খুব বড় ওষুধ। অর্থাৎ এটা হচ্ছে সে অনেককে শোনানোর মতো করেই বোঝাচ্ছে যে চায়ের আসলে গুরুত্ব আছে। মীর আলীর জন্য আসবাবপত্র দিনটি শুভ, কারণ অনুফা তাকে এক বাটি চা এনে দিল। চায়ে তেজপাতা দেওয়ার বেশ সুন্দর একটা গন্ধ অনুভূত হয়ে পড়ল মেরুর। মিষ্টি হয়েছে কিনা দেখেন। হয়েছে গো বেটি, হয়েছে, জবর ভালা হয়েছে। অনুপাকে দু একটা সুন্দর কথা বলতে ইচ্ছা করেছে, কিন্তু কি বললে কি খুশি হয় মীর আলীর জানা নেই। মুড়ি চায়ের মধ্যে ভিজিয়ে চামচ দিয়ে খান। চামচ দিতাছি। মীর আলী অনুপার দিকে বড় মমতা বোধ করলো। সংসারের আয় উন্নতি যা হচ্ছে এই মেয়েটির কারণেই হচ্ছে। ঘরে এমনক্ষণ চামচ আছে, নতুন সাইকেল আছে, গত বছর বৌদি তাকে ল্যাম্প বানিয়ে দিয়েছে। বলতে
গেলে গত শীত কোনো দিকে গিয়েছে বুঝতেই পারা যায়নি, অথচ বৌদিকে বিয়ে করানোর আগে কি হাল ছিল সংসারের সব ভাগ্য। এক একজনের এক এক রকম ভাগ্য। অনুপায় সংসারে ভাগ্য নিষেছে, অর্থাৎ নারীকে আসলে ভাগ্যের একটা প্রতীক হিসেবে দেখা হচ্ছে। মীরালি ভাবতে চেষ্টা করলো, অনুপায় বাড়িতে আসার পর তারা কি কখনো একবেলা না খেয়ে থেকেছে? না। নীলগঞ্জে এরকম ভাগ্য কয়জন আছে, অথচ কত ঝামেলা বৌদির বিয়েতে। শেষ মুহূর্তে বিয়ে ভেঙে যাওয়ার অবস্থা। বৌদির মামা বলল, এই মেয়ের মা নাই, জামাইয়ের কোনো আদর হইতো না। কথা খুব সত্য, কিন্তু বিয়ের কথা ঠিকঠাক হবার পর বিয়ে ভেঙে যাওয়াটা তো ঠিক না। মনে খুঁতখুঁতানি নিয়ে সে ছেলে নিয়ে গেল। কি ঝড়! বিয়ের রাতে লণ্ডভণ্ড অবস্থা। দুপুর রাতে ছেলে বউ বাড়ি ফিরে দেখলো ঝড়ে গ্রামে কোনো ক্ষতি হয়নি, শুধু তার ঘরটি পড়ে গেছে। কি অলক্ষণ! দাদা, চা দাও। পোলাপান মাইনষের চা খাও না, চা দাও দাদা। অর্থাৎ এটা হচ্ছে পরি বলতেছে। মিরালি হাঁক দিল, বৌমা আরেকটি বাটি দাও। ওই সময় এক ঝাঁক গুলি হলো, হালকা মেশিনগানের কানে তালা ধরানো, ক্যাটক্যাট শব্দ। পরিবানু আকাশ ফাটিয়ে কাঁদতে লাগলো। মিরালি উঠে দাঁড়াতে গিয়ে চায়ের বাটি উল্টে ফেললো পরিবানুর পায়ে। নীলগঞ্জে গ্রামে ছুটাছুটি শুরু হয়ে গেল। দ্বিতীয় একটা সৈন্যদল এসে ঢুকেছে। তারা ঢুকলো মার্চ করে গর্বিত ভঙ্গিতে। তাদের সঙ্গে আছে 40 জন রাজাকার একটি দল। তালে তালে পা ফেলবার একটা প্রাণবন্ত চেষ্টা করছে তারা। দলটি অনেক দূর থেকে এসেছে। এদের চোখ মুখে ক্লান্তি, হয়তো সারা রাত ধরেই হাঁটছে, কোথাও বিশ্রাম করেনি। বদিউজ্জামান হনহন করে হাঁটছিল। হাঁটা না হলে একে দৌড়ানো বলাই ঠিক হবে। কয়েকদিন বৃষ্টি না হওয়ায় রাস্তাঘাট শুকনো, দ্রুত হাঁটতে কষ্ট হচ্ছে না। তার একমাত্র চেষ্টা কত তাড়াতাড়ি মধুবন বাজারে গিয়ে পৌঁছানো যায়। মাঝামাঝি পথে সে মত বদলান, ফিরে চলে নীলগঞ্জের দিকে। যা হবার হোক, এই সময় বাড়ি ছেড়ে বের হওয়া ঠিক না। জংলা মাঠের কাছাকাছি আসতেই সে দ্বিতীয় মিলিটারি দলকে দেখতে পেল। ওরা আসে উত্তর দিক থেকে। বদিউজ্জামান উদ্দেশ্য ছুটল জংলা মাঠের দিকে। হুমড়ি খেয়ে পড়লো নিচু একটা গর্তে। সেখানে এক কোমর পানি। তাকে কেউ সম্ভবত দেখতে পারেনি। বদিউজ্জামান এক কোমর পানিতে ঘন্টাখানেক বসে রইল। মিলিটারি ওই সময়ের মধ্যে চলে যাওয়ার কথা, কিন্তু এরা যাচ্ছে না কেন? কিছুক্ষণ পর কাছে ওদের কথাবার্তা শুনে যেতে লাগলো। এর মানে কি? বদিউজ্জামান মাথা উঁচু করে দেখতে চেষ্টা করলো। চোখের ভুল কিনা জানে না, তার মনে হলো মিলিটারিরা জংলা মাঠ ঘিরে বসে আছে। বদিউজ্জামান গলা পর্যন্ত পানিতে ডুবিয়ে একটা মোর্তা ঝোপের আড়ালে মাথা ঢুকে রাখলো। মাথার উপর ঝাঁঝা করছে রোদ, কিন্তু পানি বেশ ঠান্ডা। বদিউজ্জামান শীত শীত করতে লাগলো। কতক্ষণ বসে থাকতে গা কুটকুট করছে। পাশাপাশি সবুজ রঙের একটা গিরগিটি বড় বড় করে দেখছে। সবুজ রঙের একটা গিরগিটি চোখ বড় বড় করে তাকাচ্ছে। বদিউজ্জামান হাত ইশারা করে তাকে সরে যেতে বলল। অর্থাৎ তার মনে এতটাই ভয় ছিল যে তাকে সরে যাওয়ার জন্য সে একটা গিরগিটিকে আসলে ভয় পাচ্ছে। রোদ বাড়ছে, ক্রমেই বাড়ছে। পচা গন্ধ আসছে পানির থেকে, পাট পচানোর গন্ধের মতো। অর্থাৎ পানিটা প্রাচীন বাংলা যেমন পাট পচাতো, সেই কথা বলা হয়েছে। গিরগিটিটা পায়ে পায়ে এগোচ্ছে। বদিউজ্জামান মৃদুস্বরে বলল, যাহস। অর্থাৎ এটা আছে তাকে তাড়িয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে। আর তখনই নীলগঞ্জের দিক থেকে এক ঝাঁকে ঝাঁকে গুলির শব্দ আসলো। কি ব্যাপার? জয়নাল মিয়া তার দলবল নিয়ে দীর্ঘ সময় সাতিম গাছের নিচে অপেক্ষা করলো। আজিজ মাস্টার ফিরে এলো না। কতক্ষণ এসে বসে থাকা যায়? রাসমোহন কয়েকবার ঝাপঝাপের আড়াল থেকে উকি দিয়ে দেখে আজিজ মাস্টার চেয়ারে বসে কথাবার্তা বলছে, কিন্তু কিছুক্ষণ আগে সে এসে আজিজ মাস্টারকে আর দেখা যাচ্ছে না। এর মানে জয়নাল মিয়া বিষয়টা কি? রাসমোহন শুকনো মুখে বসে রইল। মাইরা ফেলছে নাকি? মারলে তো গুলির শব্দ হয়, তো গুলি তো হয় নাই, তাও ঠিক। জয়নাল মিয়া মতি মিয়ার কাছ থেকে একটা বিড়ি নিয়ে ধরালো। তার সিগারেট, অর্থাৎ বিড়ি খাচ্ছে। তার সিগারেট শেষ হয়ে গেছে। আসলে জয়নাল মিয়া সিগারেট খায়, তার কিন্তু সিগারেট শেষ, যার কারণে সে বিড়ি ধরিয়েছে। তার মুখ হাসি খুশি, পাগলামির অন্য কোনো লক্ষণ নেই। মতি মিয়া ধমকে উঠল, কই গেছিলা? নিজামের হাসি আকন্ন বিস্তৃতি হলো। ঠিক তখনই গুলি ছুটে ছুটে মিলিটারি রাজাকারের দ্বিতীয় দলটি গ্রামে এলো। জয়নাল মধ্যশ্বাসে দৌড়ালো দক্ষিণ দিকে। বাকিরা তাকে অনুসরণ করলো। নিজাম শুধু মুখ হাসিটা হাসি করে দাঁড়িয়ে রইল। সমস্ত ব্যাপারটি সে বড় মজা পাচ্ছে। ইমাম সাহেব এক সময় বললেন, দোয়াইনুসটা দমে দমে পড়েন মাস্টার সাহেব। আজিজ মাস্টার তাকালো তার দিকে। তাকানোর ভঙ্গিতে মনে হয় সে কিছুই বুঝতে পারছে না। গত 3 দিন যাবৎ এই দুই মানুষ একসঙ্গে আছে। এই 3 ঘন্টা তাদের কথাবার্তা বিশেষ কিছু হয়নি। অর্থাৎ বিশেষ করে কিছুই কথাবার্তা হয়নি তার একসাথে থাকার পরও। আজিজ মাস্টার তার পায়জামা ভিজিয়ে ফেলার পর থেকে কেমন অন্যরকম হয়ে গেছে। অর্থাৎ একটু অড অড লাগতেছে, কোনো কিছুতেই মন দিতে পারছে না। হজরত ইউসুফ আলাইসাল্লাম মাছের পেটে থাকতে দোয়া পড়তেন, এর মর্তবায় অন্য দোয়াটা জানেন। আজিজ মাস্টার মাথা নাড়ল, সে জানে, কিন্তু ইমাম সাহেবের কথা মনে হলো সে কিছুই পড়েছে টরছে না, বসে আছে নির্বোধের মতো। মাস্টার সাহেব জি, আমাদের সামনে বড় বিপদ, কেন বুঝতে পারছেন না? না, এরা কি জন্য আসছে সেটা বলেছে? হুম, তো
তবু বুঝতে পারছেন না। না, ইমাম সাহেব চুপ করে গেলেন। আজিজ মাস্টার খোলা দরজা দিয়ে বাইরে তাকিয়ে রইল। এখান থেকে সৈন্যদলের একটা অংশ দেখা যায়। কয়েকজনকে দেখা যাচ্ছে কাগজের একটা বল বানিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে, ক্রমাগত হাসছে। কাগজের একটা বল ছুঁড়ে মারার মধ্যে এত আনন্দের কি আছে? স্কুলটি 3 কলের রোডে 3 তেতে হয়ে উঠেছে। ঘরের ভেতর অসহ্যকর গরম। আজিজ মাস্টার পানির তৃষ্ণা পেয়ে গেল। শুধু তৃষ্ণা নয়, ক্ষুধার্ত বোধ হচ্ছে। বেলা অনেক হয়েছে, ক্ষুধা হওয়ারই কথা। অন্য সময় এত দেরি হলে মালা খোঁজ নিত। মামা ভাত বাড়ছে আসেন বলেই সে চলে যেত না। দরজায় এঁকে বেঁকে দাঁড়াতো, এর সঙ্গে নিয়ে যাব। আর গতবার ময়মনসিংহ থেকে মালার জন্য একটা আয়না কিনে এনেছিল আজিজ মাস্টার। কোথা থেকে আয়না কিনে এনেছিল? ময়মনসিংহ থেকে। খুব বাহারি জিনিস, দুটো আয়না পাশাপাশি, একটি সাধারণ আয়না, অন্যটি অন্যরকম। সেটাই মুখ অনেক বড় দেখানো যায়। আয়নাটা দেওয়া ঠিক হবে কিনা তা নিয়ে আজিজ মাস্টার প্রায় 1 সপ্তাহ ভাগলো। কেউ কিছু মনে করলে বসতে পারে, তাহলে খুব লজ্জার ব্যাপার হবে। কেউ কিছু মনে করলো না। মালা অভিভূত হয়ে পড়ল। একটা আয়নার মুখ বড় দেখার কেন, এই প্রশ্ন কয়েকবার করলো। এমনকি মালার মা একদিন পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করে ফেললো, মুখ বড় দেখালে কি লাভ? আজিজ মাস্টার লাজুক স্বরে বলল, সাজগোজের সুবিধা হয় ভাবি। কি সুবিধা? কি সুবিধা সেটি আর ব্যাখ্যা করতে পারেনি, কারণ আজিজ মাস্টারের জানা ছিল না। ইমাম সাহেব নড়চড় করে বসলেন। মাস্টার সাহেব বলেন, জোহর নামাজের ওয়াক্ত হয়েছে না? জানি না, নামাজ পড়াটা দরকার। বের হয়েছে ওদের কাছে পানি চেয়ে, উজু নাই আমার। দেখেন আপনি চিন্তা করে। অর্থাৎ আসলে এদের তাদের ভিতরে একটা কথোপকথন হচ্ছে, এটা শেখাই বোঝাচ্ছে। আপনি তো আর নামাজ পড়তে পারবেন না, শরীর নাপাকতা। তার শরীর তো নাপাক হয়েছে, গোসল লাগবে, পেশাব করে দিয়েছেন তো? আজিজ মাস্টার জবাব দিল না। ইজি চেয়ারটা চোখ বন্ধ করে হেলান দিয়ে পাড়ে রইল। ইজি চেয়ারে নীলু সেনের শুয়ে থাকতে বড় আরাম। মাস্টার সাহেব পানি চাইবো নাকি? আপনার ইচ্ছা হলে চান। অর্থাৎ এইখানে প্রতিটা কথাই কিন্তু অনুমতির একটা দিক দেখা যাচ্ছে, যার ফলে বোঝা যাচ্ছে যে এরা আসলে প্রতিটা কথাই সংকোচ। এর মধ্যে তো দোষের কিছু নাই, এরা মুসলমান। নামাজের পানি চাইলে খুশি হবে, পাক্কা মুসলমান এরা, পেয়ার করে। এরাও তো সাচ্চা মুসলমান। যান না, গিয়ে চান, ভয় লাগে, ভয়ের কি আছে? ইমাম সাহেব নড়েন না, জড়সড় হয়ে চেয়ারেই বসে থাকেন। চোখ বন্ধ করে ইজি চেয়ারে শুয়ে থাকতে আজিজ মাস্টারের ঝিমুনি আসে। ঝিমুনি তো একটা ঘুমের ঘুমের ভাব আসে, একসময় ঘুমিয়েও পড়ে। এরই মধ্যে ছাড়া ছাড়া বেশ কয়েকটি স্বপ্ন দেখে। ঘুমের মধ্যে বুঝতে পারে এগুলো স্বপ্ন, তবু তার ভালোই লাগে। ইমাম সাহেবের বিরক্তিমুখ তাকিয়ে থাকেন তার দিকে। কেমন মানুষ ঘুমিয়ে পড়েছে। তিনি মৃদু স্বরে ডাকেন, এই যে মাস্টার সাহেব। এই আজিজ মাস্টার নড়ে চড়ে কিছু ঘুম ভাঙে না। নীলু সেন গত রাতে এক পলকের জন্য ঘুমাতে পারেনি। দোতলার যে ঘরটি তার বিছানা, সে ঘরের বারান্দায় গড়াগড়ি করছে। নীলু সেনের বোন বলাই চোখ বড় বড় করে মামার অবস্থা দেখেছে। রাত 2টোর দিকে বলাই ঠিক করলো মামার জন্য ডাক্তার টানতে সরাইল বাজারে যাবে। পথঘাট এখনো শুকনো, বদিউজ্জামানের সাইকেল নিয়ে যাবে। নীলু সেন হাঁপাতে হাঁপাতে এলেন। এতক্ষণ বাঁচবো না রে বলাই, এতক্ষণ বাঁচবো না। বলাইয়ের তাই ধারণা হলো এত কষ্ট সহ্য করে কেউ দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে না, থাকা উচিত না। ব্যথাটা কোথায়? তলপেটে। বলাই প্রশ্নের উত্তর পেল না, সময় পেল না। নীলু সেনের মুখ দিয়ে গাজলা বেরোতে লাগলো। দ্যাট মিনস হচ্ছে গুগলানি বা কিছুটা গ্যাজা টাইপের, যেটাকে বলে আমরা ফেনা। সময় শেষ হয়েছে বোধহয়। এত বড় বাড়িটি, 2টি মাত্র প্রাণী। বলাইয়ের ভয় বাড়তে লাগলো। কি সর্বনাশ, এ কি বিপদ! মামা, গ্রামের 2-1জন মানুষকে ডাকে আনি, তুই নড়িস না। আমার সময় শেষ। বলাই মামার হাত ধরে বসে রইল। তার কাছে মনে হলো মামার হাত পা ঠান্ডা হয়ে আসছে। বলাই ঘামতে লাগলো, কিন্তু শেষটা হঠাৎ ব্যথা কমে গেল। নীলিশন শান্ত স্বরে বলে, ব্যথা নেই। বলাই, ঠান্ডা পানি দে 1 গ্লাস। বলাই পানি এনে দেখে মামা মেঝেতে ঘুমিয়ে পড়ছে। নিশ্চিত আরামের ঘুম, বড় মায়া দেখে। গ্রামে মিলিটারি আসার পর একটা খবর বলায়ও তার ঘুম ভাঙালো। আহারে বেচারা ঘুমক। নীলুসেনের ঘুম ভাঙালো মিলিটারিরা। ডাকাডাকি হইচই শুনে নীলুসেনের দোতলা জানালা দিয়ে মুখ বের করলো। কি ব্যাপার? নীল শার্ট পরা একটা লোক বলল, আপনার নাম নীলু? নীলুসেন? যে আজ্ঞে। বাড়িতে কে আর কে আছে? বলাই, আমার বোন আছে। বলাই, আমার বোন বলাই নিয়ে নিচে নেমে আসেন। নীলুসেন বলাইকে কোথাও খুঁজে পেলেন না। গায়ে একটা পাতলা সুজনি চড়িয়ে নিচে নেমে এলেন। ভারী দরজা খুলতে সময় লাগলো। বাইরে দিয়ে থেকে অসহিংস কণ্ঠে সে বলল, এত সময় লাগছে কেন? নীলু সেন কিছু বুঝতে পারছে না। তার ঘুমের ঘোর বোধহয় ভালো মতো কাটেনি। সে দরজা খুলে বিনীত ভঙ্গিতে বলল, আদাব। তার কথা শেষ হবার আগে 4-5টা গুলির শব্দ হলে নীলু সেনের কাত হয়ে পড়ে গেলেন দরজার পাশে। কোনো চিৎকার না, নিঃশব্দ মৃত্যু। নীলশার্ট পরা লোকটি ডাকলো, বলাই, বলাই। বদিউজ্জামান মাথা নিচু করে কয়েক ঘন্টা পানি ঢোক গেল। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে তার। মনে হলো পায়ে যদি আর কোনো বোধশক্তি নেই। মাথা কেমন যেন গিরগিটির মতো তাকিয়ে আছে তার দিকে।
এর চোখ দুটি মানুষের মতো, মনে হয় হাসছে, বুড়ো মানুষের মতো ঝুঁকিয়ে ঝুঁকিয়ে হাসা। সে হাত ইশারায় আর গিরগিটিকে বিদায় ইচ্ছে করতে চাইল, কিন্তু সে যাচ্ছে না, তাকিয়ে আছে। আচ্ছা, মিলিটারিদের সম্পর্কে যে সব গল্প শোনা যায় সেগুলো সত্যি? শুধু এরা মানুষ মারবে কেন? এরা নাকি আর নতুন কোনো জায়গায় গেলেই প্রথম ধাক্কায় 40-50 জন মানুষ পিনে ফেলবার ভয় দেখায়। এই কথা হলো সব গুজব। ওরা আল্লাহর বান্দা, মিলিটারি ও মানুষের রক্ত একটু গরম, এই আর কি। এটা তো দোষের কিছু না, পোশাক এরকম গায়ে দিলে রক্ত গরম হয়ে যায়, অর্থাৎ সেনা পোশাকের কথা বলা হচ্ছে। বদিউজ্জামান খুক খুক করে দুবার কাশলো, নিজের কাশির শব্দে নিজেই চমকে উঠল। কেমন বেকুবের কাণ্ড হয়েছে! নির্জন জায়গা, অল্প শব্দে অনেক দূর শোনা যায়। আবার কাশি আছে। বদিউজ্জামান কাশি সামলাবার চেষ্টা করে ঘর ঘর করে শব্দ করলো। গিরগিটিরা ভয় পেয়ে চলে যাচ্ছে না, যাচ্ছে না, আবার দাঁড়িয়ে পড়েছে। পানি খেতে এসেছে বোধহয়, তাকে পানি খাবার সাহস হচ্ছে না, আবার তৃষ্ণা নিয়ে চলে যাওয়া পারছে না। বদির আবার তৃষ্ণা বোধ হলো। সে মাথা নিচু করে কয়েক ঢোক পানি খেলো। মানুষের ভিতর এতটা ভয় যে সে ওই ডোবার পানি খেয়ে ফেলেছে। নীল শার্ট পরা লোকটি, আমরা দুজন আসেন আমার সঙ্গে। এটা হচ্ছে ওই যে নীলু সেনের কথা বলা হচ্ছে। আজিজ মাস্টার তাকালো ইমাম সাহেবের দিকে। না, সরি, এটা হচ্ছে ওই স্টোর কাহিনী আবার চলে যাচ্ছে হচ্ছে স্কুলের ওইখানে। ইমাম সাহেব তীক্ষ্ণ স্বরে বললেন, কোথায়? নিশা লোকটির মুখ অবশ্যই গম্ভীর, তাকে প্রশ্ন করে দ্বিতীয়বার সাহস হয় না। তবু ইমাম সাহেব দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, কোথায়? বিলের কাছে। কেন? মেজাজ সাহেব নিয়ে যেতে বলেছেন। কি জন্য? এত কিছু জিজ্ঞেস করবার দরকার নেই, আপনারা ওঠেন। মেজাজ সাহেব অপেক্ষা করছেন। বড় ভয় লাগতেছে ভাই। ভয়ের কিছু নেই, আছেন। আজিজ মাস্টার একটি কথা বললো, নিঃশব্দে বেরিয়ে এলো। সবার শেষে বেরোলেন ইমাম সাহেব। তাহলে প্রথম হচ্ছে আজিজ মাস্টার বেরোচ্ছে, তারপর হচ্ছে ইমাম সাহেব বেরিয়েছে। স্কুলের বারান্দায় কেউ নেই, ধুধু করছে চারদিকে বসে থাকা সেপাইরা। কোথায় কখন গিয়েছে, কোথায় গিয়েছে কে জানে। ঘরের ভেতরে বসে কিছুই বোঝা যায়নি, হয়তো কোনো পাহারা টাহারা ছিল না, ইচ্ছে করলেই পালিয়ে যাওয়া যেত। ইমাম সাহেব অবাক হয়ে বললেন, এরা সব কোথায় গেল? নিসার বক্তা বলল, বেশি কথা বলবেন না, আপনারা মৌলভী মুসল্লিরা বেশি কথা বলেন আর ঝামেলা সৃষ্টি করেন, কম কথা বলবেন। জি আচ্ছা। ইউনিয়ন বোর্ডের সড়ক পর্যন্ত তারা এগুলো নিঃশব্দে। জুম্মা ঘরের পাশে 8-9 জন সেপাইয়ের একটি দল দাঁড়িয়ে আছে। তারা তাকিয়েছে তীক্ষ্ণ দৃষ্টিতে। ইমাম সাহেবের ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো। তিনি নীল শার্ট পরা লোকটির দিকে তাকিয়ে নরম গলায় বললেন, ভাই আপনার নাম কি? রফিক। রফিক সাহেব, আমার জোহরের নামাজ কাজা হয়ে গেছে, পানির অভাবে উজু করা যায় নাই। নীল শার্ট লোকটি মাথা দুতালে। নীল শার্ট পরা লোকের নাম এখন আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে রফিক। রফিক আর কোনো জবাব দিল না, আগে আগে হাঁটতে লাগলো। কোথাও না কোনো মানুষজন নেই। গ্রামের সবাই কি দরজা বন্ধ করে আছে নাকি? ইমাম সাহেব, ভাই আপনার দেশ কোথায়? বাড়ি কোন জেলায়? বাড়ি দিয়ে কি করবেন? এমনি জিজ্ঞেস করলাম। আমার দেশ কুমিল্লা, নবীনগর। রফিকের বাড়ি হচ্ছে কুমিল্লার নবীনগরে। ভালো, সামনের মাসে ইনশাল্লাহ দেশে যাব। বহুত দিন যায় না। তাহলে রফিক সামনের মাসে দেশে যাবে? রফিক কিছুই বলল না, সে মাথা হাতছে, এমনকি হাতছে পটগাটা। ও আচ্ছা, না সরি, এখানে একটু মিসকনফিউশন আছে। কুমিল্লা নবীনগর হচ্ছে আসলে ইমাম সাহেবের বাড়ি, এটা রফিকের বাড়ি না। এমনভাবে হচ্ছে যেন পথঘাট ভালো চেনা, কিন্তু লোকটি এই গ্রামে আগে কোথাও কখনো আসেনি। আজিজ মাস্টার বলল, মেজর সাহেব কয় কেন ডেকেছেন আপনি? জানেন? জানেন আমাদের বাড়ি। রফিক নিঃস্ব স্বরে বলে, একটি অপরাধীর বিচার হবে, ওর নাম হচ্ছে মনা, ও খুন করেছে। সে খুন নিয়ে কোনো থানা পুলিশ হয়নি। এক বুড়ি নালিশ করছে মেজর সাহেবের কাছে, ওই বুড়ির নাম হচ্ছে চিত্রা বুড়ি। ইমাম সাহেব বললেন, চিত্রা বুড়ি খুব বজ্জাত, মসজিদের একটা বদনা চুরি করেছে। চুরি করুক আর না করুক, মেজাজ সাহেব তার সাথে রাগ করছে, মন্নাকে ধরে নিয়ে এসেছে, কঠিন শাস্তি হবে। আজিজ মাস্টার ক্ষীণ স্বরে বলল, কি শাস্তি? মিলিটারি তো আর জেল হাজত নাই, জেলে ঢুকিয়ে দেবে। তো শাস্তি একটাই, ছোট অপরাধের জন্য যে শাস্তি, বড় অপরাধের জন্য সে শাস্তি। কি শাস্তি বুঝতেই তো পারছেন। আবার জিজ্ঞেস করছেন কেন? ইমাম সাহেব শুকনো গলায় বলল, আমরা গিয়ে কি করবো? আপনারা শাস্তি দেখবেন? শান্তি দেখবো। শাস্তি হবে এখানে, আসলে টাইপিং মিস্টেক। হ্যাঁ, এর দরকার আছে। কি দরকার? মেজর সাহেব ধারণা এটা দেখার পর আপনারা কথা শুনবেন, কোনো কিছু জিজ্ঞেস করলে সোজাসুজি জবাব দেবেন। ও আচ্ছা। অর্থাৎ এটা দ্বারা তাদের ভিতরে একটা ভীতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। শুনেন ইমাম সাহেব, আপনি কথা বেশি বলেন, কথা বেশি বলে একবার মার খেয়েছেন, কথা খুব কম বলবেন। অর্থাৎ ইমাম সাহেবকে তাহলে মারা হয়েছিল কেন আমরা কিন্তু জানতে পারলাম। জি আচ্ছা। নিজের থেকে কোনো কথা বলবেন না, এখন সময় খারাপ। জি তা ঠিক। ইমাম সাহেব চুপ করে গেলেন। মীর আলী বাড়ির উঠানে বসে আছে, আজ বাড়িতে রান্না হয়নি। মীর আলী, ওই যে বৃদ্ধ লোকটা, খিদের যন্ত্রণায় সে অস্থির হয়ে পড়লো। এর খিদে সহ্য হয় না। আনুফাকে কয়েকবার ভাতের কথা বলা হয়েছে, কিন্তু আনুফা কিছুই করছে না। সে ভয়ে অস্থির হয়ে আছে। ভাত রাঁধবার মন নেই। ভয়ে মীর আলীরও লাগছে, কিন্তু খিদের কষ্ট বড়ই কষ্ট। আজিজ মাস্টারের বাড়ির সামনে দিয়ে যাবার সময় এক থালা মুড়ি নিয়ে বসেছিল। এই বয়সে মুড়ি চিবোতে কষ্ট হয়, তাও চিবোতে। তা ভাবসাব তাদের মনে হচ্ছে আজ আর রান্না হবে না। পায়ের শব্দে মীর আলীকে চমকে উঠল। কেটা যায়? আমি আজিজ। আজিজ মাস্টার, তোমার সঙ্গে কেটা যায়? আজিজ মাস্টার জবাব দিল না। কথা কও না কেন? ও মাস্টার। মাস্টার রফিক বলল, দাঁড়াবেন, দেরি হচ্ছে যাচ্ছে। ও মাস্টার, দেরি সে কে কথা কয়? রফিক শীতল স্বরে বলল, আমার নাম রফিক চাচা মিয়া।
আপনি ঘরের ভিতরে গিয়ে বসেন। মাস্টার, এই লোকটাকে মিলিটারি না, আমি মিলিটারি না। আপনি বাড়ি কোন গ্রাম? রফিক জবাব দিল না, হাঁটতে শুরু করলো। ইমাম সাহেব তাল মিলিয়ে হাঁটতে পারছেন না, ক্রমাগত পিছিয়ে পড়েছেন, তার জন্য দুজনকেই মাঝে মাঝে দাঁড়াতে হচ্ছে। রফিক বলল, হাঁটতে কষ্ট হলে আমার হাত ধরেন। জি না, কোনো কষ্ট না, লজ্জার কিছু নেই, আমার হাতটা ধরেন। শুক্রিয়া ভাই। আপনার বয়স কত? আমার বয়স দিয়ে কী করবেন? এমনি জিজ্ঞাসা করলাম, আপনাকে তো বলছি বিনা প্রয়োজনে কথা বলবেন। জি আচ্ছা, আমার বয়স 30। রফিককে দেখে বয়সের আরও বেশি মনে হয়, রোগা লম্বা, ছোট ছোট চোখ, কথা বলা চোখ আরও ছোট হয়ে যায়। মনে হয় লোকটি চোখ বন্ধ করে। ইমাম সাহেব দোয়া ইউনুস পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মনা কৈবত এর 11 বছরের ভাইকে তেঁতুল গাছের নিচে মনা কৈবর তার 11 বছরের ভাইকে নিয়ে তো তেঁতুল গাছে চুপে বসে। মনার শরীর বিশাল, তার দৈত্যের দেহ। এই ভাইটি অসম্ভব রোগা। সে মনার লুঙ্গির এক প্রান্ত শক্ত করে ধরে আছে, তাকে তাকাচ্ছে সবার মুখের দিকে, বারবার কেঁপে উঠছে। মদনকে খুব একটা বিচলিত মনে হচ্ছে। মেজর সাহেব প্রায় 10 গজ দূরে দাঁড়িয়ে একটি সিগারেট টানছেন, তার সঙ্গে একজন নন কন্ডিশন অফিসার। দুজন নিচু গলায় নিজেদের কথা বলছেন। মেজর সাহেব সম্ভবত কোনো রসিকতা করলেন, দুজনের মধ্যে উঁচু গলায় হাসলেন। মনার ভাইটির চোখ বড় বড় করে তাকালো তাদের দিকে। বিলের পরে উঁচু জায়গায় একদল রাজাকার দাঁড়িয়ে আছে, খুব কাছের মিলিটারি আছে বলেই হয়তো তারা বুক ফুলিয়ে আছে, অহংকারী গর্বিত ভঙ্গি। এদের মধ্যে দুজন গায়ে স্পঞ্জের স্যান্ডেল, বাকি কোনো পায়ে কিছু নেই। এরা নিজেদের মধ্যে গুনগুন করে কথা বলছে, তবে এদের মুখ আর শুকনো, ভয় পাওয়ার চোখ নেই। মেজর সাহেব এগিয়ে এলেন মনার দিকে। মনার ছোট ভাইটি শক্ত হয়ে গেল। মনার সঙ্গে মেজর সাহেব নিম্নলিখিত কথাবার্তা হলো। কথাবার্তাগুলো রফিকের মাধ্যমে আজিজ মাস্টার ইমাম সাহেব সরিয়ে দেওয়া হলো। তাদের বসায় বিলের পারে প্রশ্নোত্তর শুরু হলো। তুমি একটি খুন করেছো? মনা জবাব দিল না, মাটির দিকে তাকিয়ে রইল। চুপ করে থাকবেন, স্পষ্ট জবাব দাও। বলো হ্যাঁ কিংবা না। হ্যাঁ। গুড, স্পষ্ট জবাব আমি পছন্দ করি। এখন কেন করছে? বিনা অপরাধে কেউ মানুষ মারে না। হ্যাঁ, আমার পরিবারের সঙ্গে খারাপ কাম করছে, তাই নাকি? যে আগে উত্তেজিত হবার মতো একটি ব্যাপার। তোমার স্ত্রীকে কি শাস্তি দিয়েছে? মনা মাটির দিকে তাকিয়ে রইল, জবাব দিল না। প্রশ্নের ধারা সে বুঝতে পারছে না। বলো বলো, কুইক। আর সময় বেশি নেই আমার হাতে। মনা ঘামতে শুরু করেছে। আমার মনে হচ্ছে তুমি কোনো শাস্তি দাওনি। জি না। সে নিশ্চয়ই খুব রূপবতী। মনা চোখ তুলে তাকালো, কিছুই বলল না। বলো, চট করে গেলে সে কি রূপবতী? জি। তাহলে অবশ্য শাস্তি না করেই ভালোই করেছে। একটা সুন্দর নারীকে শাস্তি দেওয়ার পেছনে কোনো যুক্তি নেই। তোমার স্ত্রীর নাম? মনার চোখে ভয়ের ছায়া ছিল। মেজর সাহেব কথাবার্তা কেমন অন্যরকম। বললো, তোমার স্ত্রীর নাম বলো। মনা কিছুই বললো না। রফিক বলল, গ্রামের মানুষের, অপরিচিত মানুষের তার কাছে স্ত্রীর নাম বলে না। কেন বলে না? জানি না। স্যার, তুমি তো অনেক কিছুই জানো, এটা জানো না? আমি অনেক কিছুই জানি না। মেজর সাহেব মনার দিকে তাকিয়ে কয় পেগুলেন, আঙ্গুল দিয়ে ইশারা করলেন। এই ছেলেটি কি হয় তোমার? আমার ছোট ভাই। ওর নাম কি? বীরু। তাহলে ওই যে মনার যে ভাইটা, আসলে ওর নাম হচ্ছে বীরু। মেজর সাহেব তাকালেন বীরুর দিকে। বীরু কুঁকড়ে গেল, অর্থাৎ একটু ভয় পেয়েছে। মেজর সাহেব শান্ত স্বরে বললেন, বীরু তুমি লুঙ্গি ধরে টানাটানি করছো কেন? লুঙ্গি ছেড়ে দাও। বীরু লুঙ্গি ছেড়ে দিল না, আরও ঘেঁষে গেল ভাইয়ের দিকে। তার চোখে মুখে ভয়ের ছায়া। শিশুরা অনেক কিছু আগেই বুঝতে পারে। সে হয়তো জানতে পারছে, মনা জি, তুমি একটা বড় অন্যায় করছে, কিছুক্ষণের মধ্যে তার শাস্তি হবে। তোমার কিছু বলার আছে? মনা তাকে রেল এক পলক পড়ছে না। মেজর সাহেব সিগারেট ঢালালেন অস্থির ভঙ্গিতে। জিজ্ঞাসা বলে, দুজনকে পানিতে দাঁড় করিয়ে দাও। রফিক ইংরেজিতে বলল, এই বাচ্চাটি হ্যাঁ স্যার, ওর কি কোনো প্রয়োজন আছে? প্রয়োজন আছে, এর প্রয়োজন আছে। আমি নিষ্ঠুরতার একটা নমুনা দেখাতে চাই স্যার। তার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে। আজ আমার এই ঘটনার পর মিলিটারি নাম শুনলে ওরা কাপড় নষ্ট করবে দেবে, গর্ভবতী মেয়েদের গর্ভপাত হয়ে যাবে। তাতে কি লাভ স্যার? লাভ লোকসান আমার দেখার কথা না, তোমার না। তোমার সঙ্গে আমার সঙ্গে তর্ক করবেন না। রফিক চুপ হয়ে গেল। মেজাজ সাহেব তীক্ষ্ণ স্বরে বললেন, এসব কথা পরবর্তী সময় কেউ মনে রাখবে না। অথচ রাজাকা ইতিহাসে বিশিষ্ট হিসেবে সম্মানিত হবে। আলেকজান্ডারের নৃশংসতার কথা কি জানো? সবাই জানে, আলেকজান্ডার দি গ্রেট। আর রফিকা কিছু বলল না। মেজর সাহেব সহজ সুরে বললেন, যা করতে বলা হয়েছে করো। আর শোনো, ওই ইমাম ও মাস্টার দুজনকে খুব কাছাকাছি কোথাও বসাও। আমি চাই ওরা ভালোভাবে দেখুক দৃশ্যটা। ঠিক আছে স্যার। বাই দ্য ওয়ে, আমি দেখলাম ওই ইমাম তোমার হাত ধরে আসতে। কি ব্যাপার? হাঁটতে পারছিল না? ঠিক পারবে। দৃশ্যটি তাদের দেখতে দাও। তারপর হাঁটতে বলবে হাঁটবে, দৌড়াতে বললে দৌড়াবে, লাফাতে বললে লাফাবে। ঠিক নয় কি? হয়তো ঠিক। হয়তো বলছো না কেন? তোমার সন্দেহ আছে? জি না স্যার। গুড, সন্দেহ থাকাটা উচিত নয়। রফিক, জি স্যার। তোমাকে সঙ্গে নিয়ে আমি বেরোবো, গ্রামটি ভালোমতো ঘুরবো। ঠিক আছে স্যার। মনে হয় দেখার মধ্যে ইন্টারেস্টিং অনেক কিছু আছে গ্রামে। কিছুই নেই স্যার, একটা দরিদ্র গ্রাম। রাজাকাররা মনা ও তার ভাইটাকে ঠেলে পানিতে নামিয়ে দিল। বীরু তার ভাইয়ের কোমর দড়ি দাঁড়িয়ে আছে, সে কাঁপছে থরথর করে। মনা এক হাত ধরে তার ধরিয়ে আছে, রাইফেল এক তাক করার মতো। বীরু চিৎকার, দাদা ভয় ভয় লাগে। ও দাদা, ভয় লাগে। মনা মৃদু স্বরে বলল, ভয় নেই, আমরা শক্ত করে ধর। বীরু প্রাণপণ শক্তিতে মাটির ভাইকে আঁকড়ে ধরল। ইমাম সাহেব গুলি সময়টা চোখ বন্ধ করে ফেলেন, তারপর পরপরই মুখ ভর্তি করে বমি করলেন। আজিজ মাস্টার সমস্ত ব্যাপারটি চোখের সামনে ঘটতে দেখলো, এক পলকের জন্য দৃষ্টি ফেরালেন না। এবং এরই মাধ্যমে আসলে আমাদের দ্বিতীয় অংশ শেষ। আমরা এবং ওভারঅল সকল কিছু বুঝতে পেরেছি।
ভিডিওতে হয়তো বা কয়েকটা কাট আছে এবং কিছু কিছু হয়তো বা ভুল আছে বা সংশোধন আছে। যেহেতু রমজান মাস একটু কষ্ট করে ভিডিওটা করতে হচ্ছে, তা একটু দেখে নিও। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবা। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ফলো করে দিও, ওভারঅল সকল কিছু বেল আইকন এবং নোটিফিকেশন অন করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেটি সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।